5 বছরের আগেই সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না গণহত্যাকারীরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। 5 মাসও হয়নি এই সরকারের, আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায় যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। কাঠামো পরিবর্তন না হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা এনসিপির। যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের, দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে সংশ্লিষ্টতা নেই ভারতের, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় একই এলাকায় 2 দুর্ঘটনায় নিহত 9। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের 4 বগি উদ্ধার। নাটোরে বিমানমন্ত্রী ও সংসদের হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক, নিরাপত্তা জোরদার। ডিবি হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। এবং দাদা দাদিকে হত্যার পর স্কুলে এলোপাতাড়ি গুলি। থাইল্যান্ডের ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 8। অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার। পাঁচ বছরের আগেই বিরোধীরা সরকারকে ফেলে দিতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে একটি পক্ষ, যা গণতন্ত্রের সঙ্গে যায় না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে তিনি একথা বলেন। এ সময় নির্ভয়ের সত্য প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের প্ল্যাটফর্ম টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আয়োজনে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তুলে ধরা হয় সম্পাদকীয় স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা সহ 10 দফা নীতিগত প্রস্তাব। টেলিভিশন নীতি নির্ধারকরা বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক। নির্ভয়ে সত্য তুলে ধরা, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করাই টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের প্রকৃত শক্তি। কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা বাণিজ্যিক চাপের বাইরে থেকে সংবাদ মাধ্যম যেন জনস্বার্থে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। রেললাইনের 2টি লাইন যেমন একসঙ্গে সমানতালে চললে একটি ট্রেনকে নিরাপদে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি গণতন্ত্র এবং গণমাধ্যমও পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে একটি রাষ্ট্রকে সুশাসন, ন্যায় বিচার, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের উপর কোনো গোয়েন্দা চাপ নেই। টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার আন্তরিক। সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারকে চোখে চোখে রাখা আর নির্ভয়ে সত্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা, সমালোচনা সবকিছু হবে। এখন কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। বিরোধী দলের বক্তব্য কতটা গণতান্ত্রিক সে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না।
আপনি পার্লামেন্টে আসেন, জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। গ্যাসের সংকট বিএনপি সরকারের তৈরি নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে সবসময় ধ্বংসস্তূপের ওপর সরকারের দায়িত্ব নিতে হয়েছে। যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। দেশের মাটিতেই তার বিচার হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, বিশেষ কোনো আদালত নয়, প্রচলিত আইনে বিচার হবে দণ্ডিত পলাতক শেখ হাসিনার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে ঢুকবেন, আর আমি ফুলের মালা নিয়ে যে দাঁড়িয়ে থাকবো, এই আশা করাটা মনে হয় একটু বেশি হয়ে যায়। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক। এদিকে কক্সবাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না দেশের মানুষ। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার সহ অন্যান্য অপকর্ম ঠেকাতে সেনা ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ। সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেন তিনি। এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না হলে ফ্যাসিস্ট সরকারের মতো বিএনপি সরকারও ব্যর্থ হবে। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থিরচিত্র প্রদর্শনীতে যোগ দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না করলে ফ্যাসিস্ট সরকারের মতো ব্যর্থ হবে বর্তমান সরকারও। শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে ক্যাম্পাসগুলোকে ফ্যাসিস্ট সরকারের মতো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। যদি কাঠামোগত সংস্কার না করা হয় এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউজে মতবিনিময়ে তিনি বলেন, জনগণ চায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের। দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালের সর্বযুগের সব সময় ভায়োলেশন হয়। তার উপরে যে রায় হয়েছে, আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ এখনই রাজনীতিতে আসুক, এটা জনগণ চায় না। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলেও অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা তৈরির কথা বলেন তিনি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটা অপোজিশন থাকার পরও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে আর যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তা সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাবো না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত সরকার। फिर से मैं दोहराना चाहता हूं कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूं कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। সন্ধ্যার সময় আরও থাকছে। উদ্বোধনের পর প্রথম ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়, আন্দোলনের স্মারক আর স্মৃতিচিহ্নে কৌতূহলী দৃষ্টি, অব্যবস্থাপনার অভিযোগ। নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপের পথসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নাটোরের উত্তরা গণভবন এলাকায় বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা ছিল। পথসভায় বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় পিস্তল বের করে ওই যুবক। তার নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ, তবে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, বেপরোয়া গতিতে ওভারটেকিংয়ের সময় সিলেটে শিশুসহ 9 প্রাণ, আহত 14 জন হাসপাতালে। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়া বাসের চাপায় মারা গেছেন 7 জন, আহত 14 জনের অবস্থাও শঙ্কাজনক। পরে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। এছাড়া বাগেরহাটেও সড়কে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 7:05 ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ।
সিলেট থেকে ঢাকা আসছিল ইউনিক পরিবহনের বাস, অন্যদিকে সিলেট যাচ্ছিল বেঙ্গল স্লিপার কোচ। উসমানীনগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহনের বাসটি সামনে থাকা পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 যাত্রী মারা যান। আহত 16 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও 2 জন মারা যায়। দরজা আমি বাঙ্গা যারা সুস্থ আছে তারা তরাতরি বা করছি, তারপর এর ভিতরে ফায়ার সার্ভিসে ফোন দিছে, পর তারা আইছে, আর পর যারা অবস্থা খুবই খারাপ তারা তাড়াতাড়ি বা করছে। এটা তো 120 টন, আর ইউনিক হইল আপনার 40-50 হইব। আপনার ইউনিকে তোমার বেঙ্গল গাড়ির ড্রাইভারের অরণ নেন না, এরপর 2টা বইছে। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বগুড়ার এরুলিয়া বাজারে শাহ ফতে আলী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে কাজের সন্ধানে থাকা 25 থেকে 30 জন শ্রমিককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত 18 জনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও 4 জন মারা যান। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপরই স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে এরুলিয়া বাজারে স্পিড ব্রেকারের কাজ শুরু হওয়ায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। নিহত 7 জনকে 25,000 টাকা করে এবং আহতদের 15,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। এদিকে বিকেলে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা নিহত দম্পতির নাতি। তারিফ রহমান, সময় সংবাদ। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটের 7 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, একই স্পটে বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা ময়মনসিংহ রেলপথে আবারও লাইনচ্যুত ট্রেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কাটসহ 4টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রুটটিতে ট্রেন চলাচল। শুক্রবার সকাল 9:15টার দিকে শিবগঞ্জ রেল ক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। একই স্পটে বারবার এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বিকট শব্দ হয়েছে, পরে মানুষ যাত্রীরা বিভিন্ন সৃষ্টি হয়ে গেছে, ফালাফালি করে আছে। পরে বিশা থেকে নামে আসে কি ইঞ্জিল বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। পাথর না থাকার কারণে এই লাইনচ্যুত হয়। আর তারা দেখি প্রতিদিনই কাজ করে, কিন্তু লাইনের যে পিনগুলান আছে সেই পিনগুলান সঠিকভাবে না থাকার কারণে এই লাইনগুলান এই লাইনচ্যুত হয়। যাতায়াত করা অনেক কঠিন, মানে কিছুদিন পর পর এই রুটে অনেক দুর্ঘটনা ঘটে রেল লাইনে। এই জায়গায় 3বার হয়েছে, আমরা তো আর্জেন্ট জরুরি কাজে তো দেশে যাচ্ছি। এই একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে, একটা জায়গায় এইটুক সরকার নজর দিয়ে দেখতেছে না। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত 4টি বগি বাদ দিয়ে বাকি 7টি বগি দিয়ে যাত্রীদের ময়মনসিংহে পাঠানো হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল শুরু করে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুতির কারণ খুঁজতে কাজ করছে তদন্ত কমিটি। রেলটা কিভাবে ভাঙছে, এটা পরবর্তীতে এটা কি পড়ে যাওয়ার পরে ভেঙেছে না আগে ভাঙছিল বা কি সমস্যা, এটা দেখতে হবে। ঘটনার 4 ঘন্টা পর বগি উদ্ধারে ময়মনসিংহ ও ঢাকা থেকে আলাদা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এরপর 2 ঘন্টা উদ্ধার কাজ শেষে 6 ঘন্টা পর উদ্ধার করা হয় লাইনচ্যুত 4 বগি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। যে ভবন থেকে ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হতো, সেই গণভবনই এখন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ইতিহাসের এই সংগ্রহশালা দেখতে ছুটির দিনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তবে অধিকাংশ দর্শনার্থীর অভিযোগ জাদুঘরের ব্যবস্থাপনা নিয়ে। স্বৈরাচারী শাসনের পতনের পর যে গণভবন পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের জীবন্ত প্রতীক হিসেবে, ছুটির দিনে ইতিহাসকে ছুঁয়ে দেখতে সেখানে এসেছেন হাজারো মানুষ।
শুক্রবার বেলা 2টার পর দরজা খোলার কথা থাকলেও কয়েক ঘন্টা আগে থেকেই জাদুঘরের সামনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দরজার সামনেই অপেক্ষা করেন তারা। আমরাও দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টা ধরে, মানে সময়টা যদি আগে জানিয়ে দেওয়া হতো তাহলে আমার তো খুবই ভালো হতো। বিগত যে প্রধানমন্ত্রী কিভাবে এখানে বসে স্বৈর শাসন করতেন সেটা দেখার জন্য সবার আগে এসে দাঁড়িয়ে এসেছি। আমার মতো আরও অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, এটা যারা জুলাইকে ধারণ করে তারাই মূলত এখানে আসছে। তো এখানে এসে যে একটা ভোগান্তি আপনি দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার মানুষ, তারা কিন্তু এই ভোগান্তিটা কার জন্য হচ্ছে? এটা ম্যানেজমেন্ট আসলে অত্যন্ত বাজে কাজ করছে। 2টার স্লটটা তার 3টা থেকে করেছে, এটা তো অন্তত আগাম জানানো উচিত ছিল। এই যে এতক্ষণ ধরে বসে আছি 3 ঘন্টা যাবত, কিন্তু আসলে ঢুকতে পারছি না। ইতিহাস আর সংগ্রামের মেলবন্ধনে তৈরি জুলাই স্মৃতি জাদুঘরে ঢুকতেই নজরে পড়ে গ্রাফিতি, প্রতীকী গণকবর সহ জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, যা স্মরণ করিয়ে দেয় 24-এর অভ্যুত্থানের দগদগী ইতিহাসের কথা। এই প্রজন্মের যে অবদান বাংলাদেশের প্রতি, সেটা যেন ওরাও মাথার মধ্যে নিতে পারে। বিগত সরকারের আমলের যত অনিয়ম সেটা এইভাবে রাখা হয়েছে, এটা ভালো। আমার বাচ্চাদেরও দেখাইছি, দেখো এইভাবে হাসিনা নামে একজন সরকার ছিল দেশে। লোম শিহরিত হওয়ার মতো ঘটনা, আমি তো কিছু কিছু ঘটনা দেখে একেবারে কেঁদেই ফেলেছি। ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা জানাতেই অনেকে এসেছেন পরিবারের ছোট্ট সদস্যকে সঙ্গে নিয়ে। তাদের দাবি জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের। ভয়াবহতা নির্মমতা চালিয়েছে, এর বিচার যদি আমরা জাতীয় হিসেবে করতে না পারি তাহলে আমরা পাপী হয়ে যাব। আসলে এগুলো জাদুঘরের মাধ্যমে সবাই দেখতে পারে, জানতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো থাকবে, যেন ফ্যাসিস্ট আর হতে পারে না। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা এবং শুক্রবার বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। একসময়ের দেয়াল ঘেরা ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ জনতার পদচারণায় মুখরিত। দেয়ালে লেখা স্লোগান আর বিভিন্ন নিদর্শন জানান দিচ্ছে 24 জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিঝরা ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। থাইল্যান্ডের ব্যাংককে স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেল 6 শিক্ষক শিক্ষার্থীর, আহত আরও 15 জন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকাল সকাল রক্তাক্ত হলো থাইল্যান্ডের একটি স্কুল। ব্যাংককের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শ্রেণীকক্ষের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলি শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছে। ব্যাংকক পুলিশ জানায় স্কুলের ভেতরে মেঝেতে একটি বন্দুক এবং একাধিক রাউন্ড গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভয়ঙ্কর সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন ছাত্ররা। আমরা 5 নম্বর বিল্ডিংয়ে কিছু শব্দ শুনলাম এবং এরপর কি হলো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম সেগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম আসল ঘটনা। আমার মনে হয়নি ওটা বন্দুকের শব্দ। এরপর আমরা শৌচাগারে গেলাম, ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। তখন একজন শিক্ষক চিৎকার করে বললেন, তাড়াতাড়ি দৌড়ে এদিকে আসো। ঘটনার পর স্কুল প্রাঙ্গণ থেকে কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এদিকে থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারী। পুলিশ বলছে হামলায় ব্যবহার করা বন্দুকটি তার দাদার। শাফিনা সুলতানা, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। ডারউইনের প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট, তাই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বিশ্রামে রাখা হয়েছিল টাইগার স্পিনারকে। ব্যাটিং করার সময় হাতে একটা ফলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিনিউশন হয়েছে, তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আবার অবজার্ভ করবো। ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বিসিক অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি এবং ওরা এগ্রি করে। লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। 5 বছরের আগে সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না গণহত্যাকারীরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। কাঠামো পরিবর্তন না হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা এনসিপির।
এবং দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে সংশ্লিষ্টতা নেই ভারতের দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।